সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রবিন মণ্ডল, সহকারী শিক্ষক, ফাতেমা উচ্চ বিদ্যালয়, খুলনা সদর, খুলনা। তো শিক্ষার্থী, আমরা আজ শিখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় হতে কিছু অংশ। তাহলে তোমরা সবাই আজকের ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও। তো শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো দেখো, আমি কিছু ছবি দেখাবো, ছবি দেখে তোমরা বলার চেষ্টা করবে এটা কিসের ছবি, এটা তোমরা বলার চেষ্টা করো। তো প্রথমে দেখো একটা ছবি, এরপরে আরেকটা ছবি দেখো। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের আজকের পাঠের বিষয়টা কি। হ্যাঁ, আমাদের আজকের পাঠের বিষয় উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কে। আমাদের আজকের পাঠ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষ। আজকের এই যে পাঠ, এই পাঠ থেকে তোমরা কি শিখতে পারবে? আজকের পাঠ থেকে তোমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণু চিহ্নিত করতে পারবে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য করতে পারবে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণু বর্ণনা করতে পারবে। অর্থাৎ আজ আমরা যে পাঠটা শিখবো, এই পাঠ থেকে তোমরা এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। এখন দেখো যে কোষ কি। ক্ষুদ্র থেকে অতি বৃহৎ সকল জীব এই কোষের সমন্বয়ে গঠিত। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছো যে বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের ছিপি পরীক্ষা করতে গিয়ে তিনি দেখতে পান যে ছিপির মধ্যে অনেকগুলো বাক্সাকৃতির একটার পর একটা সজ্জিত অবস্থায় আছে। সেখান থেকে এই বিজ্ঞানী রবার্ট হুক এই কোষের ধারণা পেয়ে থাকেন। তো এখন দেখো, আমাদের জীবদেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত হয়। তোমরা দেখবা যে একটা বাড়ি করতে গেলে কি করতে হয়? একটা ইটের পরে আরেকটা ইট দিয়ে গাঁথুনির সাহায্যে বড় একটা বাড়ি তৈরি হয়। তা আমাদের যে জীবদেহ, এই জীবদেহটাও এই ইটের মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ একটার সঙ্গে আরেকটা সজ্জিত অবস্থায় থেকে বড় একটা জীবদেহ গঠন করে। ক্ষুদ্র থেকে বৃহদাকার সকল জীব এই কোষের সমন্বয়ে গঠিত হয়। তাহলে কোষটা কি? কোষ হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। তোমরা সংক্ষেপে বলতে পারো যে জীবদেহের গাঠনিক একককে বলা হয় কোষ। অর্থাৎ যে জীবদেহ যার সমন্বয়ে গঠিত হয় তাকেই বলা হচ্ছে কোষ।
এখন এই যে কোষ, এই কোষ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদিকোষ আর একটা প্রকৃত কোষ। আদিকোষ কি? আদিকোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াস আবরণ দ্বারা আবৃত থাকে না, সেটা হচ্ছে আদিকোষ। আর প্রকৃত কোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াসটা আবরণ দ্বারা আবৃত থাকে। এই প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আমরা ওদিকে যাব না, আমাদের আজকের যে মূল পার্ট সেদিকে আমরা যাব। তো তোমরা এখানে শুধু একটুকু মনে রাখবে যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদিকোষ আর একটা প্রকৃত কোষ। এই প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এখন দেখো, আমি তোমাদের একটা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র দেখাই। অর্থাৎ এই পাশে এই যে চিত্রটা, এটা হচ্ছে একটা প্রাণী কোষ, আর এই পাশের এই চিত্রটা হচ্ছে একটা প্রকৃত উদ্ভিদ কোষ। এখন দেখো যে এই যে কোষ, এই কোষগুলো একই রকম থাকে না। অর্থাৎ এদের যে আকার আকৃতি, এই আকার আকৃতি সকল কোষ একই রকম নয়, কিন্তু এর মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে, এই অঙ্গাণুগুলোর কিছুটা সাদৃশ্য বা মিল থাকে। অর্থাৎ এই যে প্রথম যে প্রাণী কোষটা, সকল প্রাণী কোষটা কিন্তু এই যে গঠন এরকম নাও হতে পারে। অর্থাৎ গাঠনিক দিক থেকে বিবেচনা করলে কোষটা ছোট বড় এরকম পার্থক্য হতে পারে। একইভাবে এই উদ্ভিদ কোষও ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ আকারের দিক থেকে এরা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন এই যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, এই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে কিছু কিছু অঙ্গাণুর, অর্থাৎ প্রাণী কোষেও যে অঙ্গাণুটা আছে, উদ্ভিদ কোষও সেই অঙ্গাণুটা বিদ্যমান থাকে। আবার কিছু কিছু অঙ্গাণু প্রাণী কোষে থাকলে সেই অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষে নাও থাকতে পারে, আর উদ্ভিদ কোষে থাকলেও প্রাণী কোষে নাও থাকতে পারে। যেমন দেখো যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই। এরপরে প্লাজমা মেমব্রেন, এটা প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নেই। এবার দেখো নিউক্লিয়াস উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে। সাইটোপ্লাজম উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে। ক্লোরোপ্লাস্ট এটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। তো এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর মধ্যে হচ্ছে কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রধান যে অঙ্গাণু, এই অঙ্গাণুর মধ্যে হচ্ছে কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম আবার তিনটা অংশের সমন্বয়ে গঠিত: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। অর্থাৎ প্রধান অঙ্গাণু দুইটি, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এবং সাইটোপ্লাজমের মধ্যে থাকে প্লাস্টিড, কোষগহ্বর, মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটা প্রকৃত উদ্ভিদ কোষ ও একটা প্রকৃত প্রাণী কোষের চিহ্নিত চিত্র।
তো এখন দেখো যে উদ্ভিদ কোষের বর্ণনাটা কেমন হবে। এই যে চিত্রটা আছে, এই চিত্রটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের চিত্র। তো প্রথমে দেখো যে উদ্ভিদ কোষে আমরা দেখছি যে কোষ প্রাচীর বিদ্যমান। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। অর্থাৎ এই যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি পুরু যে প্রাচীর, অর্থাৎ এই পাশে যে প্রাচীর দেওয়া থাকে, এই প্রাচীরটাই হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা গঠিত। অর্থাৎ এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা গঠিত। এবং এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের কাজ হচ্ছে এই ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করা। যেহেতু দেখো কোষ প্রাচীরটা হচ্ছে কি বাইরের একটা আবরণ, এই আবরণের প্রধান কাজ হচ্ছে ভিতরের যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা। এরপর হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হলো কোষের অর্ধ তরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ। অর্থাৎ এই যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের মধ্যে যে জেলির মতো আঠালো দানাদার অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুগুলোকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম জৈব অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। তাহলে প্রোটোপ্লাজম কিসের সমন্বয়ে গঠিত? জৈব এবং অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। এবং প্রোটোপ্লাজমে শতকরা 67 থেকে 90% পানি থাকে। অর্থাৎ এই প্রোটোপ্লাজম জৈব অজৈব যৌগের সমন্বয়ে গঠিত এবং এতে পানির পরিমাণ শতকরা 67 থেকে 90%। এই প্রোটোপ্লাজমের দুটি অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। এবার হচ্ছে কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে, তাকে কোষ গহ্বর বলে। অর্থাৎ দেখো যে উদ্ভিদ কোষের মাঝে যে ফাঁকা একটা জায়গা থাকে, এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে কোষ গহ্বর। এটা ছোট হতে পারে বা বড় হতে পারে। এবং এই যে কোষ গহ্বরটা, এই কোষ গহ্বরটা প্রাণী কোষে থাকে না। আর যদিও প্রাণী কোষে থাকে তাহলে আকারে অনেক ছোট হয়। তো নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষ প্রস্তুত করে। অর্থাৎ এই কোষ গহ্বরের কাজ কি? কোষ গহ্বরের কাজ হচ্ছে জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ এগুলো দ্রবীভূত অবস্থায় থেকে কোষ প্রস্তুত করা। এখানে মনে রাখবা যে উদ্ভিদ কোষে এই কোষ গহ্বর অনেক বড় থাকে, আর প্রাণী কোষে এই কোষ গহ্বরটা থাকে না, আর যদিও থাকে তাহলে আকারে অনেক ছোট থাকে। তাহলে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের বর্ণনা। এরপরে দেখো প্রাণী কোষ। প্রাণী কোষটা কি? যে প্রোটোপ্লাজমের বা সাইটোপ্লাজমের বহিঃস্তর পরিবর্তিত রূপান্তরিত হয়ে কোষ আবরণী বা কোষ পর্দা বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন গঠিত হয়। তো আমরা জানি যে প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে না, কিন্তু এটা একটা কোষ আবরণী দ্বারা আবৃত থাকে। এই কোষ আবরণীকে আবার কোষ পর্দা বা সেল মেমব্রেন, সেল অর্থ কি কোষ, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন গঠিত হয়। এই যে কোষ আবরণী, এই কোষ আবরণী প্রাণী কোষের কোষটাকে ঘিরে রাখে। এই যে
কোষ আবরণী বা কোষ পর্দা এর বৈশিষ্ট্য হলো এরা সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রবেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত সজীব। এতে সাধারণত 40 ভাগ লিপিড ও 50 ভাগ প্রোটিন এবং 10 ভাগ কার্বোহাইড্রেট থাকে। অর্থাৎ প্রাণী কোষে কোষ প্রাচীরের পরিবর্তে যে কোষ আবরণী বা কোষ পর্দা থাকে, এই কোষ পর্দাটার বৈশিষ্ট্য হচ্ছে এরা সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রবেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত এবং এতে 40 ভাগ লিপিড 50 ভাগ প্রোটিন এবং 10 ভাগ কার্বোহাইড্রেট থাকে। এরপরে প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ। তো প্রোটোপ্লাজমটা কি, এটা আমরা আগেই জেনেছি যে উদ্ভিদ কোষের যে বর্ণনা সেখানেই দেখেছি যে প্রোটোপ্লাজম হলো কোষের যে অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার যে বর্ণহীন সজীব অংশ থাকে, সেই অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম জৈব এবং অজৈব যৌগের সমন্বয়ে গঠিত এবং এতে শতকরা 67 থেকে 90 ভাগ পানি থাকে। এবং প্রোটোপ্লাজমের দুটি অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। এবার হচ্ছে কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে, তাকে কোষ গহ্বর বলে। কিন্তু এখানে মনে রাখবে যে প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, আর যদিও থাকে তাহলে আকারে অনেক ছোট থাকে। কিন্তু উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা অবশ্যই থাকে এবং আকারে অনেক বড় থাকে। তো প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে থাকলেও তা আকারে অনেক ছোট থাকে। তো নানা প্রকার অ্যাসিড লবণ শর্করা আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষ প্রস্তুত করে। এইটা হচ্ছে প্রাণী কোষের বর্ণনা। তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ প্রধানত দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এবং প্রোটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো শিক্ষার্থী, এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চিত্র। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী কোষের মধ্যে যে ঘন গোলাকৃতির যে অঙ্গাণু থাকে, অর্থাৎ ঘন গোলাকার যে অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের অবস্থানের উপর ভিত্তি করে একটা প্রশ্ন হয়ে থাকে। প্রশ্নটা হচ্ছে এরকম যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস পাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝখানে অবস্থান করে কেন? অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে যে নিউক্লিয়াসের অবস্থান, এই অবস্থানের উপর ভিত্তি করে একটা প্রশ্ন প্রায় হয়ে থাকে। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস পাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝখানে অবস্থান করে কেন? এর কারণ হচ্ছে যে আমরা আগেই দেখেছি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, সেখানে দেখেছি যে উদ্ভিদ কোষের যে কোষ গহ্বর, এই কোষ গহ্বরটা আকারে অনেক বড় থাকে। এই কোষ গহ্বর আকারে অনেক বড় থাকার কারণে উদ্ভিদ কোষের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা এক পাশে অবস্থান করে। অন্যদিকে প্রাণী কোষে কোনো কোষ গহ্বর থাকে না, আর যদিও থাকে তাহলে আকারে অনেক ক্ষুদ্র থাকে, যার কারণে প্রাণী কোষের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা মাঝখানে বা কেন্দ্রে অবস্থান করে। তো তোমরা কি এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে প্লাস্টিড।
তো প্লাস্টিডটা কি? সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। এই যে প্লাস্টিড, এই প্লাস্টিড সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান। তো এই প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে ভূমিকা রাখে। প্লাস্টিড উদ্ভিদের বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে, তাই একে বর্ণাধার বলা হয়। যে সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান যে প্লাস্টিড, এই প্লাস্টিডটা শুধুমাত্র উদ্ভিদ কোষে বিদ্যমান। এই প্লাস্টিড প্রাণী কোষে বিদ্যমান নেই। প্রাণী কোষে প্লাস্টিড পাওয়া যায় না, কিন্তু উদ্ভিদ কোষে অবশ্যই প্লাস্টিড বিদ্যমান। তো এই যে প্লাস্টিড, এই প্লাস্টিড প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। তো এখানে তোমরা দেখছো যে এই প্লাস্টিডকে বলা হচ্ছে বর্ণাধার, অর্থাৎ উদ্ভিদের যে বর্ণবৈচিত্র্য সৃষ্টি হয়, এই বর্ণবৈচিত্র্য সৃষ্টির প্রধান কারণ হচ্ছে প্লাস্টিড। বর্ণবৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে? যে দেখো, যে তোমরা কিছু গাছের পাতা দেখো সবুজ, কোন গাছের পাতা লাল, এরপরে ফুলের দিক থেকেও দেখো যে বিভিন্ন রঙের ফুল আমরা দেখতে পাই। এই বিভিন্ন রঙের প্রধান কারণ হচ্ছে এই প্লাস্টিড, যার কারণে প্লাস্টিডকে বলা হয় বর্ণাধার। তো এই যে প্লাস্টিডটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন, অর্থাৎ যা রঙিন বাদে যে সাদা বর্ণ, এই সাদা বর্ণটাই হচ্ছে লিউকোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিড পাওয়া যায় উদ্ভিদের মূলে। মূলটা যদি ওঠানো হয় তাহলে এই মূলের রং কেমন থাকে? সাদা থাকে। এই যে সাদা অংশ, এটাই হচ্ছে লিউকোপ্লাস্টিড। অন্যদিকে এই ক্রোমোপ্লাস্টিড হচ্ছে বিভিন্ন রঙের। এই ক্রোমোপ্লাস্টিডটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টিড আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণ যেটা, সেটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের যে অংশ সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর সবুজ অংশ বাদে লাল নীল যাই বলো না কেন, এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই যে প্লাস্টিড, এখানে দেখো একটা চিত্র আছে প্লাস্টিডের গঠন। এটার বহিঃস্তর থাকে অন্তঃস্তর, স্ট্রোমা, থাইলাকয়েড, লুমেন ও গ্রানাম। অর্থাৎ এই যে চিত্রটা, এই চিত্রটাই হচ্ছে প্লাস্টিডের চিত্র। এখন তাহলে আমরা কি দেখলাম? যে প্লাস্টিডে থাকতেছে বিভিন্ন রং। অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি সবুজ বর্ণের, আর এই সবুজ বর্ণ থাকার কারণে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর অন্যদিকে প্রাণী কোষে প্লাস্টিড না থাকার কারণে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না বিধায় প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি সংগঠিত করতে হয় তাহলে এই ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টের প্রয়োজন। আর এই ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট থাকে শুধুমাত্র প্লাস্টিডের মধ্যে, আর এই প্লাস্টিডটা থাকে উদ্ভিদ কোষে, যার কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো শিক্ষার্থী, এবার আমরা দেখব যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে কি কি পার্থক্য আছে, অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য।
তো প্রথম আছে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর উপস্থিত। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর উপস্থিত, প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। এরপরে উদ্ভিদ কোষ কোষ প্রাচীর দ্বারা আবৃত। যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর উপস্থিত, তার কারণে উদ্ভিদ কোষটা এই কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে। আর প্রাণী কোষে কোষ প্রাচীর না থাকার কারণে প্লাজমা পর্দা বা যে কোষ পর্দা বা কোষ আবরণী সেটা দিয়ে এই প্রাণী কোষের কোষ আবৃত থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড উপস্থিত, প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত। এরপর আছে উদ্ভিদ কোষের কোষ গহ্বর থাকে আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, আর যদিও থাকে তাহলে সেটাও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। এরপর হচ্ছে উদ্ভিদ কোষ নিজের আকার পরিবর্তন করতে পারে না, কিন্তু প্রাণী কোষ নিজের আকার পরিবর্তন করতে পারে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। উদ্ভিদ কোষে লাইসোসোম খুবই কম থাকে, প্রাণী কোষে লাইসোজোম সবসময় উপস্থিত থাকে। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের এক কোনায় থাকে, আর প্রাণী কোষে নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রে থাকে। এটার কারণ তো আমি আগেই ব্যাখ্যা করেছি যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় থাকার কারণে নিউক্লিয়াসটা এক পাশে থাকে, আর প্রাণী কোষে কোষ গহ্বর না থাকার কারণে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে। তো এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তো শিক্ষার্থী, এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষ একে বিভিন্ন অঙ্গাণু বর্ণনা করবে। আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষ একে বিভিন্ন অঙ্গাণু বর্ণনা করবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই আমাদের পাঠ শেষ করছি।